ভালো মন্দ ভালো মন্দ আমি ইস্টবেঙ্গলের বর্তমান যে স্টেটাস রয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো আজকে দিনের বেলা একটা প্যারালাল স্পোর্টসে একটা ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্তর একটা ইন্টারভিউ দেখেছিলাম। তারপর ইন্টারভিউটা নিয়ে আমার খুব একটা ইন্টারেস্ট লাগেনি। তো পরবর্তীকালে আমি দেখলাম যে সন্ধ্যের দিকে, মানে আমি যেখানে রয়েছে সন্ধ্যের দিকে আমার পরিচিত একটা ছেলে, সে পড়াশোনা করছে এখন, গ্র্যাজুয়েশন, সে আমাকে ওই লিঙ্কটা পাঠালো। তারপর দেখলাম অনেকে শান্তিরঞ্জন দাশগুপ্ত সেই বক্তব্যটা নিয়ে মানে এটা ওটা অনেক চটুল কন্টেন্ট তৈরি করেছে। তো তারপর আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনার প্রয়োজন, কেননা বিভ্রান্তির কারণে মানুষের অনেক সময় বোধ বুদ্ধি লোপ পায়, তখন মানুষ একে অপরের দিকে তীর ছোড়াছুড়ি করে। তো এই নিয়ে আলোচনার পূর্বে বলি, আমার যে আগের অডিওটা ছিল গোল করিলেই নয়, সেইটাতে দেখেছিলাম একজন একটা মোহনবাগান সুপার জায়েন্টের এক সমর্থক এক কমেন্টে লিখেছে যে আমার কি অভিমত ওদের যে কোচ মলিনা সম্পর্কে। তো দেখুন, আমি কোনো ম্যাজিশিয়ান নই, আমি মানে ওই খেলাধুলো করেছি এরকম কোনো ব্যক্তি নেই, আমার পেশার সাথে ফুটবলে কোনোই সম্পর্ক নেই। নেহাত ছোটোবেলা থেকে ইস্টবেঙ্গলের সমর্থক, তাই খেটে খুঁটে চর্চা করে একটু মাথা কাটিয়ে আমার নিজের ব্যক্তিগত জীবনে যে অভিজ্ঞতা সেটার সাথে প্যারালাল ড্র করে একটু বোঝার চেষ্টা করি। এই যা, মানে কোনো হাতযশ নেই, কোনো টুকটাক নেই, কোনো ঐশ্বরিক ক্ষমতাও নেই। তো ঘটনা হচ্ছে, আমি মোহনবাগানের খেলা খুব একটা দেখিনি বললেই চলে, শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানের এই ডার্বি দুটো ছাড়া আমি দেখিনি। তো সেই জন্য আমার পক্ষে বলা সম্ভব নয় মলিনা কেমন কোচ, কেননা মলিনা কেমন কোচ বলতে গেলে আমি দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে মলিনার ব্যাকগ্রাউন্ড আমাকে একটু চেক করতে হবে, সেটা বিশাল বড় ব্যাপার নয়, সেটা অনলাইনে দেখা যায়। কিন্তু তার সাথে আর একটা জিনিস আমাকে করতে হতো, যে আরও অ্যাডিশনাল রিসার্চ ওয়ার্ক কিছু করতে হতো অনলাইনে মলিনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, প্লাস মানে খেলাগুলো আমায় দেখতে হতো। তো আমি দুটো কাজ কোনোটাই করি না, প্রথমটা করার এই মুহূর্তে কোনো ইচ্ছাও নেই। তবে আমার যে চ্যাট ফোরাম আছে সেখানে অনেক ইস্টবেঙ্গল ফ্যান আছে যারা কিন্তু মোহনবাগানের খেলাও দেখে। তো সেখানে যদি আপনি কমেন্ট করেন তো আশা করি কেউ না কেউ উত্তর দেবে, কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি সেই সময়টা ইনভেস্ট করিনি মলিনা কেমন জানার জন্য। এবার আসা যাক ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্তর এই বক্তব্যটা আপনারা ওই ইউটিউব চ্যানেলে প্যারালাল স্পোর্টসে দেখবেন। মানে উনি একটু মানে একটু হতাশ হয়েছেন যে অনেক সমর্থক গালমন্দ করছে। আগের দিনে যেটা আজকালকের দিনে যে সমস্যাটা হয়েছে আজকে আধুনিক সমাজে, স্মার্টফোন এসে গেছে। তো আগেও কিন্তু খেলার মাঠে, চিরকাল খেলার মাঠে, আমি যবে থেকে খেলার মাঠে যাচ্ছি আমি তো দেখছি ইস্টবেঙ্গল হারলে সমর্থকরা চিল্লামিল্লি করে, যখন যে কর্মকর্তা তাকে গালমন্দ করে, কেউ কান্নাকাটি করে, কেউ মেরে যায়। চিরকাল হয়ে এসেছে, যে কোনো কমিউনিটি ক্লাবে এটা হয়, ইস্টবেঙ্গল মোহনবাগান সব জায়গায় হয়। কিন্তু এখন স্মার্টফোনের যুগে লোকে একটা কন্টেন্ট তৈরি করার একটা সুযোগ পেয়ে যায়। যেমন আমি সেদিন দেখলাম ম্যাচ শেষে একটা মেয়ে গ্যালারিতে বসে আছে ইস্টবেঙ্গলের, এবং তাকে নিয়ে একটা রিল তৈরি হয়ে গেল। কি ওই মেয়েটা কিন্তু আবার রিল বানায়, মানে সে ইস্টবেঙ্গলের সমর্থক, প্লাস সে মানে একটু টুকটাক অভিনয়ও করে সিরিয়াল টিরিয়ালে, আবার রিলও বানায়। তো সেইটা নিয়ে দেখলাম একটা ছেলে আগে পিছিয়ে মেয়েটার ভিডিও তুলে এটা রিল পোস্ট করেছে। আবার একই কাণ্ড কিন্তু কিছুদিন আগে আমরা দেখছিলাম ট্রেনে হয়েছে, সেদিন একটা কন্ট্রোভার্সি চলছে এই মুহূর্তে। একজন বয়স্ক মানুষের তার মোবাইল অন হয়ে গেছে, সেই ভিডিও নিয়ে একই ঘটনা দুজন দুভাবে করেছে। একজন মানে আগে পরে করে 360 ডিগ্রি ভিডিও তুললো, সেটা রিল হলো। যাকে যেটা আসা যাক, যে মানুষের আজকের আধুনিক যুগের মানুষের যেটা হয়েছে, মানুষ খুব চঞ্চল হয়ে গেছে, ইনসেনসিটিভ হয়ে গেছে, কিছু বোঝার শক্তি মানুষের লোপ পাচ্ছে, মানুষকে বোঝার শক্তি বা পরিস্থিতি বোঝার শক্তি। তো সেই জন্য আমার মনে হলো এই অডিওটা করা একটু দরকার আছে। দেখুন, ইস্টবেঙ্গলে আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি, আমি আমার আগের একাধিক অডিওতে আলাদা করে এত বিক্ষিপ্তভাবে বলেছি, আমরা কিন্তু খুব বেশি দূরে নেই। আপনি যদি এই বছরে যে টিমটা দেখেন, সেই টিমটাতে কিছু সমস্যা করেছে, যারা টিমটা বানিয়েছে তারা যথেষ্ট ভালো কাজ করেছে, তার সাথে কিছু মন্দ কাজও করেছে। এবার সমস্যা হচ্ছে আজকের আধুনিক যুগের মানুষের, বা তাদের বয়স যাই হোক, তারা কোনো জিনিসটাকে হয় সাদা দেখে পুরো, নয়তো পুরো কালো দেখে। আপনি কাউকে দেখবেন না, খুব কম সংখ্যক মানুষকে দেখবেন যে বলবে এই ভদ্রলোকের এই কাজটা ভালো, এটা মন্দ, এটা ভালো, এটা মন্দ, এরকম খুব কম সংখ্যক আপনি মানুষ দেখবেন। তো ঘটনা হচ্ছে, আমরা একটু তাহলে আলোচনা করি কী কী ভালো কাজ হয়েছে, কী কী মন্দ কাজ হয়েছে।
ভালো কাজ বলতে যে ইস্টবেঙ্গলের যে একটা কোর যে ইন্ডিয়ান টিম সেটা কিন্তু যথেষ্ট ভালো তৈরি করেছে। প্রভসুকান গিল ভালো গোলকিপার। গিলের আমি একটা বলেছি আমার আগের অডিওতে তো সেইভাবে বলিনি, আমার চ্যাট ফোরামে আমি বলেছি যে অন দ্য লাইনে গিলের একটা সমস্যা আছে। ও ডাইভ মারার আগে যে একটা সাইড ওয়াইজ একটা যে ফুটওয়ার্ক করতে হয়, কুইক ফুটওয়ার্ক, তারপর ডাইভ মারতে হয়, সেটা কিন্তু ও বারবার মিস করে যায়। মাঝে মধ্যেও মিস করে, যখনই মিস করে সহজ লো লো পাইল ড্রাইভার শটগুলো মিস করে, মানে ওর হাতের নাগালের বাইরে বেরিয়ে থেকে এগুলো গোলে ঢুকে যায়। এটা টেকনিক্যাল ব্যাপার, কিন্তু এমনিতে গোলকিপারটা খুব ভালো, মানে এরিয়াল বলে খুবই ভালো। তো এই ব্যাপারটাতে একটু কাজ করলে কিন্তু খুব ভালো একটা গোলকিপার শুধু ইস্টবেঙ্গল নয়, ভারতও পেয়ে যাবে, কেন ও এয়ারে খুব স্ট্রং। আর ওই যে লাইনের ব্যাপারটা, এটা কিন্তু একটু সচেষ্ট হয়ে একটুখানি অনুশীলন করতে হবে কনসিয়াসলি। দেখুন এই আমাদের দেশে একটা ধারণা আছে বদ্ধমূলে মানে জন্ম প্রতিভা, ট্যালেন্ট, প্রডিজি, এগুলো সব ফালতু কথাবার্তা। আপনি যদি দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে ভুরি ভুরি রয়েছে সমাজে, রয়েছে বিভিন্ন দেশে রয়েছে, এরা কি সব মানে ব্রিলিয়েন্ট প্রতিভা, মানে এরা সব অনুশীলন করে করে এইগুলো স্কিলগুলো আয়ত্ত করেছে। তো গোলকিপারকেও কিন্তু এগুলো আয়ত্ত করতে হবে, বিশেষ করে প্রভসুকান গিলকে এই ব্যাপারটা তো আয়ত্ত করতেই হবে। তো প্রভসুকান গিলকে খুব ভালো গোলকিপার পেয়েছে। তো আপনি যদি দেখেন কোরে আনোয়ার আলী রয়েছে সেন্টার ব্যাক, ভারতের শ্রেষ্ঠ সেন্টার ব্যাক রয়েছে। জিকসানকে রয়েছে, জিকসান সিডিএম হিসেবে এখনও পর্যন্ত খুব একটা হয়তো আমাদের ভরসা দিতে পারিনি, কিন্তু বিগত দুটো ম্যাচে দেখিয়েছে সেন্টার ব্যাকেও ভালো খেলতে পারে, এটা একটা বড় প্রাপ্তি আমাদের। সৌভিক তো খুবই ভালো খেলছে, সৌভিককে কেন ডাকিনি আমি জানি না। এই গোটা আইএসএল জুড়ে ও কিন্তু জিকসানকে ছাপিয়ে গেছে, কিন্তু জিকসান ডাক পেলো, সৌভিক পেলো না, যেটা মানে কেউ যদি মানলোককে চেপে ধরে, মানলো এটা সঠিক জবাব দিতে পারবে না। তারপর আপনার মহেশ রয়েছে, স্কোয়াডে রয়েছে। নান্দার বরাবর একটু সমস্যা আছে, এটা আমি আগেও বলেছি। ওর ফার্স্ট টাচটা কখন ঠিক প্রেডিক্টেবল নয়, কখনো ভালো হয় কখনো মন্দ হয়। তো এরকম রয়েছে, মানে প্রতিষ্ঠিত বেশ কিছু ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে। আর আপনার বিদেশিদের মধ্যে একটু সমস্যা করে ফেলেছে। ডিয়ামান্টাকাস ভালো প্লেয়ার, কিন্তু যেটা ঘটনা আমি যেটা বলে আসছি, আপনি যে নাম্বার 9 নিলেন, তো নাম্বার 9টা যদি একটু ইউরোপিয়ান এডুকেটেড হয়, সেই নাম্বার 9 কিন্তু তখনই মানে ফলপ্রসূ হবে বা এফেক্টিভ হবে যখন একটা অর্গানাইজড টিম প্লে হবে। কেননা সে ওইভাবে বড় হয়েছে, সে কুইক মুভমেন্ট করে, মানে সে র্যান্ডাম উল্টোপাল্টা দৌড়ায় না বা উদ্ভ্রান্তের মতন দৌড়ায় না, পাগলের মতন দৌড়ায় না, যেটা মেসি বাউলি করে। মেসি বাউলি দেখবেন আগের দিন অনেকে বলছিলেন মেসি বাউলির কী হলো, কেন মেসি বাউলি একটুখানি র্যান্ডাম অনেক সময় দৌড়ায়, কিছুটা এডুকেশনের ওর অভাব আছে, যেহেতু ওর পুরো এডুকেশনটাই আফ্রিকাতে হয়েছে, ক্যামেরুনে হয়েছে, সেই জন্য মেসি বাউলি মাঝে মধ্যে র্যান্ডাম খেলে। এবং আগের দিন দেখবেন ও যে হলুদ কার্ডটা যে খেলো, তারপরে কিন্তু একটু মেরে গেল। হলুদ কার্ড খাওয়ার আগে পর্যন্ত দৌড়াচ্ছিল, যে হলুদ কার্ডটা খেয়ে গেল একটু মনে একটু ভয় ধরে গেল, কেননা ও একটুখানি হেফাজত খেলে। তো ওর এই ব্যাপারটা কিছু করে নেই, যে বললাম কার কী ব্যাকগ্রাউন্ড সেটা আপনাকে জেনে শুনেই তাকে নিতে হবে টিমে। তো মেসি বাউলি এরকমই, তো ডিয়ামান্টাকাসও এরকমই। এবার ডিয়ামান্টাকাসকে তো আপনি নিয়েছেন, আপনি একটা দারুণ একটা ধরুন খুব একটা স্মার্ট টিভি নিলেন, তাদের প্রচুর অ্যাপস রয়েছে, প্রচুর কমপ্লিকেটেড একটা সফটওয়্যার রয়েছে, কিন্তু আপনি কিছুই জানেন না। আপনি বলেন আমি তো এসব জানি না, তাহলে তো আপনার টিভিটা পড়ে থাকবে। আপনি ওই টিভিটা দেখে শুধু টিভিটাই চালাবেন, কেবলে কানেক্ট করে টিভিটা দেখবেন, ওই টিভির যে স্মার্ট ব্যাপারটা সেটা আপনি আর ইউটিলাইজ করবেন না। তো ডিয়ামান্টাকাসের থেকে আপনাকে পুরোপুরি ফল পেতে গেলে আপনাকে কিন্তু বাকি ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আপনি একটা হাই এন্ড একটা জিনিস করলেন, তাকে ব্যাক আপ করলেন না, কোনো সাপোর্ট করলেন না, তাহলে তো আপনারই ক্ষতি হলো ব্যাপারটা। ওই আপনি একটা ধরুন একটা ঘিঞ্জি রাস্তায় একটা ফারারি নিয়ে নিলেন, ফারারি নিয়ে ওখানে চালাতে পারছেন, ওটাকে অটোর মতন করে চালাচ্ছেন, বা ফারারিতে আপনি আলু পটল সবজি বাজার করে খাচ্ছেন, ব্যাপারটা ওরকম হয়ে গেল। তো ডিয়ামান্টাকাসটা ভালো নিয়েছিল। এবার ক্লেটনকে কেন নিল আমি জানি না। দেখুন এখানে নিতু নির্বুদ্ধিতা রয়েছে। নিতু দেখলাম বলছে সেদিনকে মিডিয়াতে বলছে যে, তারপর আমাকে একটা ছেলেও পাঠালো একটা খবরের কাগজের একটা ক্লিপিং, যে সমর্থকরা তো চেয়েছিল, কোচ চেয়েছে, তা আমি কী করবো না, আপনাকে করতে হবে। আমি কোনো ইন্ডাস্ট্রিতে দেখিনি, আমি ফুটবল নিয়ে বলছি না, যে কোনো ইন্ডাস্ট্রিতে ধরুন একটা টেকনিক্যাল একটা ডিপার্টমেন্ট আছে, তার একটা হেড থাকবে, টেকনিক্যাল হেড। তো টেকনিক্যাল হেড কোনো স্ট্র্যাটেজিক এমন কোনো ডিসিশন নিতে পারে যাতে করে কোম্পানির ফিনান্স এফেক্ট করতে পারে, সেখানে কিন্তু টেকনিক্যাল হেডকেও একটু জবাবদিহি করতে হয়। তো সেক্ষেত্রে
নিতুকে কিন্তু জিজ্ঞেস করতে হবে যে কোয়াদ্রাতকে, বা যেই কোচ, ধরুন কোয়াদ্রাত কোচ, যে তুমি একে কেন নিতে চাইছো। তো কোয়াদ্রাত হ্যাজ টু জাস্টিফাই হিজ ডিসিশন। এমন নয় যে নিতু চাপিয়ে দিচ্ছে যে তুমি একে নাও তাকে নাও, কিন্তু হুএভার কোয়াদ্রাত ইজ প্ল্যানিং টু টেক, কোয়াদ্রাতকে জাস্টিফিকেশান দিতে হবে যে আমি এই কারণে একে নিচ্ছি। এমন নয় যে একটা জাস্ট কোয়াদ্রাত নিয়ে নিল, আমার তো কোনো, আমি তো টেকনিক্যাল কিছু জানি, এইভাবে করলে আপনার কোম্পানি চলবে না। আপনার কিন্তু সব কিছুর একটা ওভারভিউ, একটা ওভারসাইট দরকার আছে। তো সেইটার জন্য আপনার যদি অতটুকু ওভারসাইট করার ক্ষমতা না থাকে, টেকনিক্যাল ক্ষমতা না থাকে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু লোক নিয়োগ করতে হবে, যেটা আজকে আধুনিক যুগে বলে, কেউ কোথাও বলে ফুটবল ডিরেক্টর, কোথাও বলে স্পোর্টিং ডিরেক্টর, যার কাজ হচ্ছে টেকনিক্যালি চ্যালেঞ্জ করা। আপনারা ইউটিউবে দেখবেন এরকম কিছু ফুটবল ডিরেক্টরের ইন্টারভিউ পাবেন। একবার আমি এটা দেখেছিলাম, সে বলেছিল আমি আমার কোচকে চ্যালেঞ্জ করি, তো দুজনেই যদি মত মেলে তখনই আমি নিই। তো একজন প্রশ্ন করেছিল আপনারা তাহলে প্লেয়ার নেন কী করে, বলেছে কোচ নাম দেয় আমাকে, আমি তারপর চ্যালেঞ্জ করি সেই নামটা, যদি দুজনেরই মত মেলে তখনই আমরা প্লেয়ারটাকে নিই। মানে কোচ ধরুন 4টে প্লেয়ারকে বললো, মানে টেকনিক্যাল ডিরেক্টর কিন্তু নাম দেবে না, কোচই নাম দেবে। ধরুন কোয়াদ্রাতই নাম দিল, এবার টেকনিক্যাল ডিরেক্টর চ্যালেঞ্জ করছে তুমি একে কেন নিতে চাও, ওকে কেন নিতে চাও। যতক্ষণ আর টেকনিক্যাল ডিরেক্টর কনভিন্স হচ্ছে, টেকনিক্যাল ডিরেক্টর অ্যাপ্রুভ করে না বা অ্যাপ্রুভাল দেয় না সেই নিয়োগটার। তো এই চেক প্রসেসটা কিন্তু ইস্টবেঙ্গল নেই, এবং নেই বলেই একের পর এক ভুলটা হয়ে যাচ্ছে বিদেশিদের ক্ষেত্রে, যে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। এই যে অনেকে একটা ভুল ধারণা আছে না, যে কোচের কাছে নাক গলানো, না, এটা নাক গলানো নয়, এটা একটা অডিট, এটার অডিট অ্যান্ড চেক সিস্টেম দরকার। নাক গলানো হচ্ছে তখনই হবে যদি নিতু বলে তুমি ক্রোমাকে নাও, মানে তার ঘাড়ে গুঁজে দিল, যেমন সিনেমার ক্ষেত্রে হয় অনেক সময় প্রডিউসার থোপে দেয়, বা তুমি তোমাকে নায়িকা को लेना पड़ेगा বলে একটা নায়িকাকে গুঁজে দিল। ব্যাপারটা কিন্তু তাই নয়, এখানে আমি উল্টো বলছি যে কোচ যে তার কাছে কিছু নাম থাকবে, কিন্তু প্রত্যেকটা নামের জন্য তাকে জাস্টিফাই করতে হবে যে আমি এই কারণে একে নিতে চাই। যদি এই অডিট প্রসেসটা থাকতো তাহলে ক্লেটনকে সই করাতে পারতো না এই বছর। কেননা আমি তো মানে সিজনে অনেক আগে থেকেই বলেছিলাম ক্লেটনকে রাখলে বিশাল বড় ভুল করবে। সাউলের ব্যাপারেও একই ব্যাপার, আমার চ্যাট ফোনে আমরা অনেক আলোচনা করেছি যে সাউলকে কেন রাখছি জানি না। সাউল মানে অ্যাজ এ সেন্টার ব্যাক কেমন হবে আমরা জানি না, যেহেতু আগে খেলেছিল স্পেনে ক্যারিয়ারের শুরুর দিকে, কিন্তু ওকে যে সিডিএম খেলানো হয়, ওর মুভমেন্ট, ফিজিক্যাল মুভমেন্ট এত স্লথ যে সমস্যা হবে। তো এই ছোটোখাটো কিছু বিষয় রয়েছে। হেক্টর ইউজ থেকে কেন নিল জানা যায় না, আমরা এখনও জানি না। তো এই অডিট আর চেক সিস্টেমটা থাকলে কিন্তু এই ভুলগুলো আর হবে না। আর বাজেট কিন্তু এই বছর প্রচুর খরচ হয়েছে, ইস্টবেঙ্গল প্রচুর খরচ করেছে, সেটা শান্তিরঞ্জন দাশগুপ্ত বললো। এবং শান্তিরঞ্জন দাশগুপ্ত বেশ উনি একটু অফেন্ডেড রয়েছে, উনি ডাক্তার মানুষ, ওনার মধ্যে একটু লিডারশিপ ক্ষমতা কম আছে, সেটা আমরা ধরে নেওয়াই উচিত যে ঠিক আছে, ওনার অত একটা সফট স্কিল নেই। যে ধরুন একটা নেতা, যে কোনো রাজনৈতিক দলের নেতাই হোক, তাকে অনেকে গালমন্দ করে, আবার অনেকে তাকে সমর্থন করে। তো নেতা কিন্তু সমস্ত গালমন্দের উত্তর দেয় না, তো সেই স্কিলটা কিন্তু সবার থাকে না। তো ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত মানে আশা করি উনি পাবলিক ফিগার নন, উনি নাম করা একজন অর্থোপেডিক ডক্টর। তো ওনার কাছে স্কিলটা আমরা প্রত্যাশা নাই করতে পারি যে উনি গালাগাল খেয়েও মাথাটা ঠান্ডা রাখবে। গালাগাল খেয়ে উনি একটুখানি অফেন্ডেড হয়ে উনি বলেছেন যে যারা বলছে তারা আসুক, তারা টাকা জোগাড় করে দিক, একটু লুজ কথাবার্তা। তো এইটা একটু ক্ষমা ঘেন্না চোখে দেখবেন। উনি তো আর পলিটিক্যাল লিডার নন, মানে যে কোনো রাজনৈতিক দলে পলিটিক্যাল লিডার নন। তো ওনার কাছে কিন্তু আপনি কিন্তু এতটা কোল্ড লিডারশিপ আশা করতে পারেন না, একটু ম্যাচিওর লিডারশিপ ওনার মধ্যে এই ক্ষমতাটা নেই। নিতোর মধ্যে আছে, কিন্তু আপনি যত ইচ্ছা গালমন্দ করুন ও রেসপন্ড করবে না। তো শান্তিরঞ্জন দাশগুপ্ত বলছিল যে অনেক কষ্ট করে অনেক অর্থ এরা সংগ্রহ করেছে এই মরশুমে, এবং অর্থ সংগ্রহ করে ভালো কাজ করেছে। কিন্তু ক্লাবকর্তারা, ইমামি লোকজন, বিবাস তো এখন খুবই ইনভলভ থাকে, বিবাস আগরওয়াল, তো এরা ভালো কাজকর্ম করেছে অনেক, তার মধ্যে অনেক ভুলও করে ফেলেছে। ভুলগুলো কী কারণে করেছে সেটা বললাম, এই যে একটা স্ট্রাকচার নেই যে কেউ চ্যালেঞ্জ করবে কোচকে। আর বাকি ব্যাপারটা আমি অনেক ডিটেলে বলেছি। তো যেটা ঘটনা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে, আমরা কিন্তু খুব একটা মানে দূরে নেই সাফল্য থেকে, এবং সব যে বাজে কাজ হয়েছে তাও নয়, কিন্তু অনেক ভালো কাজ হয়েছে, তার মধ্যে কিছু ভুল কাজও করে ফেলেছে এরা। ভুলটা আমার যতদূর মনে অজ্ঞাত
মানে অজ্ঞানতার জন্যই করেছে, অনভিজ্ঞতার জন্য, অনভিজ্ঞতা বলবো না, মানে ল্যাক অফ ইন্টেলেক্ট তো একটা বড় ব্যাপার, যেটা আমি আগেও বলেছি। তো আপনারা যদি সমস্ত ব্যাপারটাকে যদি কালো করে দেন, মানে সাদা কালো না রেখে, তাহলে কিন্তু লোক অনেকটা কনফিউজড হয়ে যায়। তো আমার মতে মানে চেষ্টা করবেন, আমি কি আপনাকে বলার, চেষ্টা করবেন যে ভালো কাজগুলো সেটাও যেমন তুলে ধরা, যে না ভাই তুমি এই কাজটা ভালো করেছো, যে যেটা বাজে কাজ করছে বা ভুল করছে সেটাকেও তুলে ধরবেন না, এইটা ভালো, এইটা ভুল করেছো। তাহলে যেটা হয়, যে ভুল কাজটা করছে তার পক্ষে একটু সুবিধা হয় নিজেকে শুধরে নেওয়ার। সকলে ভালো থাকবেন।